সুপ্রিয় দর্শক, পপুলার bdnews.com আয়োজনে শিল্পকাহন নামে একটি সাহিত্য অনুষ্ঠান প্রচারিত হতে যাচ্ছে। আমরা প্রথমেই শিল্পকাহনের আয়োজনে আমরা এই অঞ্চলেরই একজন বিখ্যাত মননশীল এবং সৃজনশীল সাহিত্যিক মাহমুদুল বাশার, যিনি প্রয়াত হয়েছেন 3 বছর আগে, তৃতীয় প্রয়াণ দিবসকে ঘিরে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন। প্রথমেই যিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন মোহাম্মদ সেলিম, সহকারী অধ্যাপক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ এবং প্রতিষ্ঠাতা সদস্য হাজীগঞ্জ প্রেস ক্লাব। আমাদের সামনে আরেকজন অতিথি রয়েছেন জাকির মজুমদার, সাংবাদিক ও কলামিস্ট। আমাদের মাঝে আরেকজন অতিথি রয়েছেন মনিরুজ্জামান বাবলু, লেখক, সাংবাদিক ও কলামিস্ট এবং পপুলার বিডি নিউজের এডিটর। আজকের অনুষ্ঠানে আমরা স্মরণ করছি, পেয়ে দেখছি শ্রদ্ধেয় সাহিত্যিক, গুণীজন, কলামিস্ট, প্রাবন্ধিক, লেখক প্রয়াত মাহমুদুল বাশার, যার অসংখ্য বই রয়েছে, যিনি অসংখ্য গুণের অধিকারী ছিলেন। তিনি বিশেষ করে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য এবং এ অঞ্চলের নানান বৈষয়িক নিয়ে সাহিত্যে অনুষঙ্গ হিসেবে লালন করে তার সাহিত্যে ধারণ করেছেন। এমন একজন গুণী ব্যক্তিকে আমরা আজকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে। তার দুটি বই আমার কাছে রয়েছে। একটি হলো স্বাধীনতার স্থপতি মাহমুদুল বাশার। এই বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনি লিখেছেন। অত্যন্ত প্রাণবন্ত এবং যে কেউ পাঠ গ্রহণ করলেই এই বইটিতে শব্দশৈলী, শব্দ যোজনা এবং ভাষার গুণগত মান এতটা শ্রুতিমধুর এবং আকর্ষণ করবে, যা বলার ভাষা নেই। আরেকটি বিষয়, তিনি যেহেতু বাংলা শিক্ষক ছিলেন, একাধারে সাহিত্যিক ছিলেন, সৃজনশীল ও মননশীল সাহিত্যিক ছিলেন, সেই হিসেবে আমরা দেখি তিনি বাংলা সাহিত্যের শাখায় কথা সাহিত্যকে নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থটির নাম হলো বাংলাদেশের কথা সাহিত্য। মাহমুদুল বাশার, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই গুণী মানুষকে। আজকে আমরা আমাদের অতিথি মহোদয়গণের সাথে এ বিষয়ে কথা বলবো এবং কিছু জানতে চেষ্টা করব। প্রথমেই আমাদের অতিথি মোহাম্মদ সেলিম স্যার, সহকারী অধ্যাপক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। স্যারের কাছে জানতে চাইব, তিনি যেহেতু আপনার একজন সহকর্মী ছিলেন, সহযোদ্ধার সহকর্মী ছিলেন, সেই হিসাবে তিনি একজন শিক্ষক ছিলেন, আপনিও একজন শিক্ষক, আপনি কর্মরত রয়েছেন, তিনি প্রয়াত হয়েছেন। সেই হিসাবে মাহমুদুল বাশার কেমন শিক্ষক ছিলেন এবং মানুষ হিসেবে কেমন ছিলেন, স্যার আপনার কাছে একটু জানতে চাই। যাকে আজকে মাহমুদুল বাশার নামে উপস্থাপন করা হচ্ছে, মূলত তার প্রকৃত নাম ছিলেন আবুল বাশার। তার স্মৃতিচারণ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো যেই বিষয়টি বলার জন্য আমাকে বলা হয়েছে, যে তিনি কেমন শিক্ষক ছিলেন, মানুষ হিসাবে কেমন ছিলেন। শিক্ষক হিসাবে তার যে সুনাম, তার যে ব্যক্তি, সেটা ঠিক যারা তার কাছাকাছি এসে অধ্যয়নে অংশগ্রহণ করেছে, তার ক্লাসগুলো করেছে, সেই সময়ের ছাত্রছাত্রীরাই ঠিকভাবে মূল্যায়ন করতে পারবে। আমি তুলনা করতে চাই না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পাশ করেছি। আমি গ্র্যাজুয়েশন করেছিলাম ঢাকা কলেজে। যেমন আবদুল্লাহ আবু সাইদ স্যার, যিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং প্রধান, তার ক্লাসও আমি পেয়েছি ঢাকা কলেজে। তার যে বলা, তার যে জানার পরিধি, আমি দেখেছি যে মাহমুদুল বাশার যা জানতেন এবং সাহিত্যের যে কোনো বিষয় নিয়ে যখন তিনি কথা শুরু করতেন, কখনো ওনাকে বিরতি নিতে হতো না এবং তিনি কিন্তু মন গড়া কোনো কথা বলতেন না। সাহিত্যের বিভিন্ন
বইয়ের উদাহরণ দিয়ে বিভিন্ন সাহিত্যিকের নাম উল্লেখ করে তিনি তার বক্তব্য উপস্থাপন করতেন। শিক্ষক হিসেবে তিনি আগাগোড়াই সফল একজন শিক্ষক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তার জনপ্রিয়তা শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের মধ্যে যেমন ছিল, ঠিক তেমনিভাবে তার সহকর্মীরাও তাকে অত্যন্ত শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন। এই জন্য যে বাংলা সাহিত্য অথবা বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে কারো কোনো যদি জটিল প্রশ্নের উত্তরের প্রয়োজন হতো, তিনি সুস্পষ্টভাবে এবং প্রাঞ্জলভাবে অনেক কঠিন বিষয়টিকেও যেভাবে উপস্থাপন করতেন এবং উত্তর দিতে পারতেন, এই জন্য তিনি আমাদের মাঝে ছিলেন সবচেয়ে প্রিয় একজন শিক্ষক। ধন্যবাদ স্যার আপনাকে মাঝখানে একটু থামিয়ে দিই। আসলেই তিনি যে প্রিয় শিক্ষক ছিলেন, আমরা গতকালকে যখন মাহমুদুল বাশার সম্পর্কে তার বই সম্পর্কে আলোচনা করছিলাম, ওখানেই কিন্তু একজন তার প্রিয় ছাত্র কমেন্ট করেছিলেন, যিনি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে রয়েছেন এবং ইংরেজি বিভাগের তিনি সম্ভবত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কাউসার তো তিনি কেমন শিক্ষক ছিলেন? আসলে এই ছাত্রদের মণিকোঠায় যদি স্থান দখল করেন শিক্ষক, সেই সুবাদেই জানা যায় যে শিক্ষক হিসেবে তিনি আসলে কেমন ছিলেন। স্যার, আমরা এই পর্যায়ে আমরা যাব জাকির মজুমদার ভাইয়ের কাছে। জাকির মজুমদার ভাই তিনি একজন কলামিস্ট ও সাংবাদিক। তিনি নিবন্ধ, কলাম বিভিন্ন এর সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন এবং পত্রিকার সাথে সম্পৃক্ত রয়েছেন। আমরা এখানে দেখি যে মাহমুদুল বাশার তার তৎসময়ে তিনি যখন লেখালেখি করতেন, তার সময় কিন্তু অনেক লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, আমরা সেগুলো দেখতে পাই। এখানে তিনি যে গবেষণা করতেন, আপনি তাকে একজন গবেষক হিসেবে কেমন দেখেন, এবং তিনি যদি একালে বেঁচে থাকতেন তাহলে আমাদের মাঝে কিভাবে সেটা প্রভাব বিস্তার করতো, সেই বিষয়ে একটু বলুন। ধন্যবাদ। আসলে মাহমুদুল বাশার স্যার যেটা বললেন, আমরা স্যারকে আবুল বাশার হিসেবেই জানতাম, কিন্তু লেখালেখিতে উনি মাহমুদুল বাশার হিসাবেই পরিচিত। আর স্যার আসলে অত্যন্ত উৎসবাঞ্জক একজন লোক ছিলেন এবং অনুকরণীয় লোক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে স্যারের লেখা এবং স্যারের বক্তব্য খুব মনোযোগের সহিত আমি অনুসরণ করতাম, এখনও করি। স্যারকে আমরা একজন সুবক্তা হিসাবে দেখেছি। বিশেষ করে উনি যখন বক্তব্য দিতেন, ওনার বক্তব্য এতটাই প্রাণবন্ত থাকত এবং প্রাঞ্জল ছিল, এবং ভাষার যেই কি বলবো, ওনার ভাষার যে প্রাঞ্জলতা তৈরি করতেন ওনার বক্তব্যে, সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে খুব উদ্দোলিত হতাম। আর ওনার গবেষণার বিষয়টা বলবেন, আমার সাথে স্যারের মৃত্যুর কিছুদিন আগেও আমার পেশাগত যে স্থান, আমার কর্মস্থান দৈনিক যুগান্তরে আমার দেখা হয়, এবং তিনি লেখা নিয়ে সেখানে এডিটোরিয়াল বিভাগে যান। সেখানে স্যারের লেখা নিয়ে আমার স্পষ্ট খেয়াল আছে, এই আমাদের বিভাগীয় যিনি এডিটোরিয়াল বিভাগের যিনি প্রধান ছিলেন, তিনি ওনারকে রিকোয়েস্ট করতেন যে স্যার, আপনার গবেষণাধর্মী লেখাগুলো আমাদেরকে আরও বেশি বেশি আপনি দেন। তখন আমার খেয়াল আছে স্যার শুধু এটুকুই বলছে যে আমি তো লিখতে চাই, সব লেখা তো আপনারা প্রকাশ করতে চান না, তো সেখানে আপনাদের কিছু সীমাবদ্ধ আছে। তো তারপরেও আমাদের বিভাগীয় প্রধান তিনি বলতেন যে আপনি পাঠান, যেটাকে আমরা মনে করব যে না আমরা প্রকাশ করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না, সেটা আমরা ওইভাবে উপস্থাপনা করব। সবচেয়ে বড় কথা হলো স্যারের লেখার মধ্যে ইতিহাস, স্যারের লেখার মধ্যে আমাদের মুক্তিযুদ্ধ, স্যারের লেখার মধ্যে বঙ্গবন্ধুর যে উপস্থাপনাটা থাকতো, সেটা ছিল অত্যন্ত নিবিড় এবং অত্যন্ত বস্তুনিষ্ঠ। আমি এইভাবেই ওনার অনেক লেখা আমি নিজে অধ্যয়ন করেছি,
আমি নিজে সেখান থেকে অনেক কিছু আহরণ করছি। আমি স্যারকে আসলে এইভাবেই দেখি। ধন্যবাদ জাকির ভাই আপনার মূল্যবান কথার জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম ওনার গবেষণাধর্মী বিষয় সম্পর্কে। আমরা এখন যাব মনিরুজ্জামান বাবলু, যিনি আমাদের স্টুডিওতে আছেন। মনিরুজ্জামান বাবলু যিনি হলেন এই পপুলার বিডি নিউজের এডিটর। এখানে আমরা মনিরুজ্জামান বাবলু, আপনি কিন্তু একজন সাহিত্য সজ্জন ব্যক্তি, সেই হিসেবে আপনি আসলে এই মাহমুদুল বাশার স্যারের সাথে আপনার কোনো সময় দেখা সাক্ষাৎ হয়েছে কিনা, বা পারিবারিক বিশেষ সম্পর্কে আপনি কি জানেন, দয়া করে আমাদের একটু বলুন। ধন্যবাদ শামুক জুয়েল ভাইকে। আপনি আমাদের পরিচয় তুলে ধরেছেন, আপনার নিজের পরিচয় তুলে ধরেননি। তো আপনিও একজন কথা সাহিত্যিক, গল্পকার এবং একজন প্রভাষক। আজকে এই শিল্পকাহন অনুষ্ঠান প্রারম্ভে মাহমুদুল বাশার স্যারকে স্মরণ করে আমাদের কাছে আসলেই মৃত্যুর পরে যে স্মরণ করার যে একটা তৃপ্তিটা, আমরা যারা স্যারের স্মৃতিচারণ কিছুটা পারি, জানি, দেখেছি, আমাদের কাছে খুব ভালো লাগছে যে আজকে স্যারকে নিয়ে দু কথা বলতে পারছি। স্যারের পারিবারিক যে বিষয়টা, স্যারের এক ছেলে এক মেয়ে। মেয়ে তার হাজব্যান্ড সহ জব করে, আর ছেলে ঢাকায় গ্যান্ডারি এলাকায় একটা বিজনেসের সাথে আছে, এতটুকু জানি। তার ওয়াইফ, স্যারের ওয়াইফ তো হাজীগঞ্জে থাকাকালীন সময়ে মারা গেছেন। উনি জন্মগ্রহণ করেছিলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। তো তিনি কিন্তু কর্মজীবন ওনার শুরু হয় চাঁদপুর জেলায় নাসিরকোট শহীদ স্মৃতি কলেজে, তারপর হাজীগঞ্জ ডিগ্রি কলেজে। এই হাজীগঞ্জে তিনি বাড়িও করেছেন, এখানে বসতি গড়েছেন। কিন্তু ওনার যেই সময় তিনি এই আমাদের জনপাঠক আমাদের কাছ থেকে কিছু পাবেন, ঠিক সে সময় তো ওনার পরিবারে ওনার ওয়াইফ মারা যায় এবং তিনিও অকালে, যেটাকে আমরা অকাল মৃত্যু বলি, তিনি অকালে মারা যান। স্যারের সাথে যে স্মৃতির কথা যদি বলি, সেটা আসলে অনেক স্মৃতি। স্যারের, আমি মানব সমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক থাকা অবস্থায় আমি স্যারের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি এবং স্যারের কম না হলেও মনে হয় 100-এরও অধিক শতাধিক লেখা আমি মানব সমাজ পত্রিকায় দেওয়ার সুবাদে আমি পড়তে পেরেছি। এবং স্যারের কাছ থেকে এমন একদিন বা দুদিন পর হলো স্যারের সাথে দেখা হতো, স্যার অফিসে আসতেন, কথা বলতেন। এবং আমার সবচেয়ে বড় স্মৃতি হলো এই প্রথম দিন আমি স্যারের সাথে পরিচয় হওয়ার পর কয়েকদিন পর স্যারের বাসায় গেলাম। গিয়ে আমি একজন যে স্যারের লেখকের বাসা যে এত বই থাকে, এটা আমি কল্পনা করতে পারিনি। সেদিন থেকে বইয়ের প্রতি আমার একটা ভালোবাসা জন্ম নিয়েছে। এত অজস্র বই স্যারের বাসায়। স্যার আসলে কখনো নতুন জামা কিনতেন না, জুতা কিনতেন না। আমি কয়েকটা লেখাও লিখেছি স্যারকে নিয়ে লিখতে গিয়ে। উনি বই কিনতেন, যদি যে বেতন পেতেন বা যেখান থেকে সম্মানী পেতেন কোনো মিডিয়া থেকে লিখে, আসলে উনি ব্যয় করতেন বইয়ের পিছনে। আজকে ওনার কিছু অংশ বই আমি সংগ্রহ করতে পেরেছি, এটাও আমার কাছে তৃপ্তি লাগে। আর একটু আপনাকে থামিয়ে দিতে চাই, যে বিষয়টা সেটা হলো আসলে ওনার যে গ্রন্থগুলো রয়েছে, আরও কিছু গ্রন্থ যে রয়েছে, সেই গ্রন্থগুলো আসলে আপনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন স্যারের স্মৃতিকে আঁকড়ে নিতে গিয়ে। তো যাই হোক, আপনি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। আমরা ফিরে যাচ্ছি সেলিম স্যারের কাছে। সেলিম স্যারের কাছে আমরা আছে কিনা যেটা আপনাকে মাঝে মাঝে নাড়া দেয় বা অনুপ্রাণিত করে, সেই বিষয়ে একটু আমাদেরকে জানান। ধন্যবাদ। আসলে আমি হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জয়েন করেছি 1988 সালের 28 ডিসেম্বর, এবং আমি জয়েন করার পর থেকে প্রথম আমার কলিগদের মধ্যে যার সাথে আমার গভীর সম্পর্ক গড়ে ওঠে তিনি হলেন আবুল বাশার, যাকে আমরা মাহমুদুল বাশার নামে চিনি। জি। এবং আমি পরের কথাটা আগে একটু বলিনি, যে আমার যে বিয়ের ব্যাপারটা, এটাও কিন্তু উনি নিজেই আমাকে প্রস্তাবটা দেন। তাহলে বুঝতে পারেন যে ওনার সাথে আমার স্মৃতি কত গভীর এবং কতটা অঙ্গাঙ্গিভাবে ছিলাম। হাজীগঞ্জ ডিগ্রি কলেজে আমরা কিন্তু 7 জন শিক্ষক ছিলাম, যারা সবসময় আমরা 7 স্টার নামে পরিচিত। আমরা যে কোনো কাজ আমরা একত্রে করতাম। আমাদের কলেজের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েও কোনো সিদ্ধান্ত যদি হতো, তাহলে সেটা আমরা এই 7 জন মিলিয়ে নিতাম। এবং
আমাদের এক ধরনের কিং লিডার আমি বলবো, হ্যাঁ, রিং লিডার মাহমুদুল বাশারই ছিলেন। এবং মাহমুদুল বাশারের মানে এর সাথে আমার অনেক স্মৃতি। সেটা হলো, আমার যেহেতু বাড়িটা কিন্তু কলেজের কাছাকাছি, আর মাহমুদুল বাশার কিন্তু হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাসেই কিন্তু শিক্ষকদের জন্য কোয়ার্টার ছিল, কয়েকজন শিক্ষক থাকতে পারতেন। তো তিনি তার ফ্যামিলি নিয়ে সেখানে থাকতেন। তার পাশাপাশি অনেক সময় দেখা গেছে যে আমি ওনার বাসাতে আসতাম, উনি আমার বাসাতে মানে আসতেন। আমার মায়ের সাথে ওর ভালো সম্পর্ক ছিল, একটা ভালো কিছু খাওয়াটাও হলে মানে আমরা মাহমুদুল বাশারকে বা বাশার সাহেবকে ডাকতাম, আমরা একত্রে বসে খাওয়া দাওয়া করতাম। এভাবে অনেক গভীর স্মৃতি আছে। আর ওনার ওয়াইফের সাথেও আমাদের অনেক ঘনিষ্ঠতা। আসলে একেবারেই অসময়ে ওনার ওয়াইফ পৃথিবী ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সবাইকেই অনেক ব্যথিত করছেন। আর মাহমুদুল বাশার সাহেবের আসলে হাজীগঞ্জ কলেজ থেকে যাওয়াটাও এটা একটা দুঃখজনক, এটা অনেকটা ভুল বোঝাবুঝি, হ্যাঁ, অনেকটা ভুল বোঝাবুঝি থেকেই এটা হয়েছে। আর মাহমুদুল বাশার কিন্তু প্রকৃতপক্ষে একজন আবেগপ্রবণ মানুষ ছিলেন। তিনি যখন কোনো কিছু করতেন, আমরা বলতাম যে বাশার সাহেব এই কাজটা কি আপনার ঠিক হয়েছে? ভাই, আমি আসলে সাহিত্যিক মানুষ, আমি অত মানে গভীরভাবে আমি চিন্তা করি নাই, হ্যাঁ, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। ঠিক আছে, এটা এইভাবেই উনি আমাদের সাথে কথা বলতেন। আরেকটা জিনিস, তিনি মানে এই যে লেখালেখি করতেন, আসলে তার উপজীব্যই ছিল বই। এবং উনি অন্য কাজে সময় নষ্ট না করে, দেখা গেছে ক্লাস সেরে আসছেন, স্টাফ রুমে বসছেন, সেখানেও গভীর মনোযোগের সাথে উনি একটা বই পড়ছেন। আমাদের স্টাফ কাউন্সিলে একটা মিটিং চলছে, সেখানেও দেখা গেছে যে হঠাৎ করে উনি বই নিয়ে বইয়ের গভীরে প্রবেশ করছেন। বাশার সাহেব আপনি কিছু বলেন, হ্যাঁ, কি বলতে হবে, ঠিক এইভাবে উনি চমকে উঠতেন। হ্যাঁ, তো এইভাবে উনি একটু বেশি আবেগকে সে প্রাধান্য দিয়ে তিনি তার জীবনটা পরিচালনা করেছেন। এবং যার কারণে শেষ দিকে গিয়ে কিন্তু আসলে অনেকটা কষ্টের মধ্যেই ছিলেন বাশার সাহেব, যেই কষ্টটা আমাদেরকেও, আমরা বিশেষ করে যারা ওনার কাছাকাছি ছিলাম, আমরা ওই যে 7 স্টারের যারা আমরা ছিলাম, হ্যাঁ, তারা আমরা আসলে অনেকটা ব্যথিত এবং আমরা কষ্টের মধ্যে ছিলাম। তার মেয়ের নাম হলো পিঙ্কি, আর ছেলের ডাক নাম মানে সবুজ। তো পিঙ্কি আমাদের কলেজ থেকেই পাশ করেছে, পরে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, হ্যাঁ, মাস্টার্স করেছে, ভালো চাকরি করে, হাজব্যান্ড সহকারে, তারা আছে ভালোই। তার স্মৃতির মধ্যে আরও আছে, যেমন তার শ্বশুর বাসা হলো ঢাকা গেন্ডারিয়া, এবং সেখানে আমি কয়েকবারই বাশার সাহেবের সাথে আমি ওই বাসায় গিয়েছি। এবং ওনার শাশুড়ি অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন, আর ওর শ্বশুর বাড়ির অবস্থা অনেক ভালো, ওরা অনেক ধনী মানুষ। এবং যখনই যেতাম অনেক পদের খাওয়া পরিবেশন করতেন। হ্যাঁ, তো বাশার সাহেবের সাথে অসংখ্য স্মৃতি। আর বিশেষ করে আমি একটু কথা বলিনি, সেটা হলো হাজীগঞ্জে যখন এটা হলো এরশাদের শাসন আমল, তখন কিন্তু আওয়ামী লীগের হাজীগঞ্জে যারা কমিটিতে ছিলেন, যেই মানে কমিটি ছিল, আসলে তখন কিন্তু কার্যক্রমটা সেইভাবে পরিচালনা করা সম্ভব হয় না ওনাদের পক্ষ, যেহেতু এরশাদের শেষ দিকে এসে অনেক ধরপাকড়, হ্যাঁ, মানে ছিল, অনেকে ভয়ে হয়তো একটা মিটিং করে নেয়। পরে আমরা কয়েকজন, আমি নামগুলো একটু না বললে এটা অকৃতজ্ঞ হয়ে যাবে, আমি যেমন ইকবালুজ্জামান ফারুক সাংবাদিক, তারপরে আমাদের আরেকজন অধ্যাপক নারায়ণ চন্দ্র মণ্ডল, আমাদের সুদিয়ার, হ্যাঁ, যে দুলাল ভাই, হ্যাঁ, তারপরে আমি, তারপরে আমাদের হাজীগঞ্জ কলেজেরই একজন ডেমনস্ট্রেটর ছিলেন, উনি আমাদের অনেক শ্রদ্ধা এবং চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন জনাব নুরুল ইসলাম বিএসসি। আমরা কয়েকজন এভাবে সংগঠিত হয়ে আমরা বঙ্গবন্ধু পরিষদটা গঠন করি। তো হাজীগঞ্জে যে বঙ্গবন্ধু পরিষদ প্রথম হয়, সেটার কিন্তু
মানে প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল বাশার, মানে আবুল বাশার, আর আমরা হলাম কয়েকজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। তো তখন ওনার যে রাজনৈতিক প্রতিভা সেটা আমাদের সকলকেই মুগ্ধ করে। আর ওনার যখন কোনো বক্তব্য তিনি দিতেন, তিনি সব সময় রেফারেন্স দিয়ে তিনি কথা বলতেন, মন গড়া কোনো কথা তিনি বলতেন না। বঙ্গবন্ধু সম্পর্কে তো তার একেবারে অগাধ নলেজ, আর তিনি মনের প্রাণে ছিলেন একজন মুক্তিযুদ্ধের পক্ষের লোক, বিশেষ করে আওয়ামী লীগের মানে অনুসারী উনি, হ্যাঁ নিঃসন্দেহে। এবং মানে আওয়ামী লীগের এই হাজীগঞ্জে মানে ওনার অবদান অস্বীকার করা আর কোনো সুযোগ নেই, কারণ দুঃসময়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলোর যে বেনিফিট সব কিছুই মানে আওয়ামী লীগের পকেটে গিয়েছে। সেই জন্য আজকে আমি মনে করি যে মাহমুদুল বাশারের যে স্মৃতিচারণ অনুষ্ঠান, তার 3য় মৃত্যুবার্ষিকী পপুলার বিডি নিউজ আয়োজন করেছে, আমার তো মনে হয় যে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বা পৌর আওয়ামী লীগের পক্ষ থেকেও তার এই স্মৃতিচারণমূলক মানে অনুষ্ঠানগুলো করা বা তাকে স্মরণ করার একটা ব্যবস্থা করা প্রয়োজন বলে আমি মনে করি। জি ধন্যবাদ স্যার। আমরা আসলে ওনার বই থেকেও আমরা জানতে পেরেছি যে উনি বঙ্গবন্ধু আদর্শে একজন অনুপ্রাণিত ব্যক্তি ছিলেন। ওনার মধ্য দিয়ে এই উপজেলা অনেকে অনুপ্রাণিত হয়েছেন। আমরা স্মরণ করছি সাহিত্যিক মাহমুদুল বাশারকে। আমরা এ পর্যায়ে আমরা যাচ্ছি যে বিষয়টি, সেটা হলো আসলে সাহিত্য সংস্কৃতি চর্চা যদি নিয়মিত করা যায়, এই চর্চাকে যদি সর্বস্তরের জায়গা থেকে যদি এটাকে আরও বেগবান করা হয়, তাহলে আমাদের যে সমকালীন সমস্যা সম্পর্কে আমরা অনেকেই জানি, আমরা অনেক জানি। তো সেক্ষেত্রে এই সমকালীন সমস্যা থেকে উত্তরণের যে একটা উপায় হলো সাহিত্য সংস্কৃতি চর্চা। যে বিষয়টি স্যার বললেন যে মাহমুদুল বাশার স্যার একদম আবেগী মানুষ যেমন ছিলেন এবং তিনি নিবৃত মানুষ ছিলেন, আয়ের দিকে মগ্ন ছিলেন, অর্থাৎ যখন বই পড়তেন তখন মগ্ন হয়ে ধ্যানমগ্ন হয়ে বই পড়তেন। সেক্ষেত্রে মাহমুদুল বাশার কিন্তু একজন অনুকরণীয় ব্যক্তি আমরা ধরে নিতে পারি। সেক্ষেত্রে জাকির মজুমদার ভাই, আপনি একটু কাইন্ডলি বলুন যে সাহিত্য সংস্কৃতি চর্চা যদি আরও বেশি করা যায় তাহলে নতুন প্রজন্মের কীভাবে উত্তরণ হবে, এই সম্পর্কে বলুন। আসলে একসময় হাজীগঞ্জে সাহিত্য সংস্কৃতির অঙ্গনটাতে অনেক খরা ছিল। আমি যতটুকু জানি, আমি যদিও অধ্যাপক মাহমুদুল বাশার স্যারের সরাসরি ছাত্র না, কিন্তু ছাত্রের মতোই স্যারের কাছ থেকে সাহিত্য শিল্প সাধনার যে এই গুরুত্ব, সেই বিষয়গুলো ওনার থেকে পেয়েছি। এবং হাজীগঞ্জ আজকের যে সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, এই সাহিত্য সাংস্কৃতিক পরিষদ গঠনেও ওনার ভূমিকা ছিল। এবং আজকে যে ভাবলু, মনিরুজ্জামান ভাবলু, পপুলার বিডি নিউজ.com-এর এডিটর, আমি তো মনে করি আজকে তার যে লেখালেখি, তার যে উদ্দীপনা, সেটা মাহমুদুল বাশার স্যারের কাছ থেকে সঞ্জীবত, সে সেখান থেকে আহরণ করেছেন। এইভাবে আমি নিজেও উদ্দীপ্ত হয়েছি ওনার অনেক লেখালেখিতে, ওনার অনেক বক্তব্যে, ওনার অনেক বইতে। তো সেখানে আজকের এই ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার যে আগ্রাসনটা আমাদের সমাজে, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে, আসলে সেখানে এখন সাহিত্য সংস্কৃতির বিষয়টা একেবারে গৌণ হয়ে গেছে। তো সেখান থেকে আমরা এই যে অধ্যাপক মাহমুদুল বাশার স্যারের মতো একজন প্রাজ্ঞ, একজন সাহিত্যিক, একজন গবেষক, একজন শিক্ষাবিদের যেই বইগুলো আছে, তার যে লেখাগুলো আছে, আমরা এর থেকে এই জিনিসগুলো, এই লেখাগুলো এবং ওনার এই সম্পদ থেকে আমরা আহরণ করে আমাদের এই নতুন প্রজন্মের যারা আছেন, তারা সাহিত্য চর্চা বা গবেষণা বা বিশেষ করে আমাদের দেশের ইতিহাস, রাজনীতি, আপনি স্যারের এসব বই থেকে পাওয়া সম্ভব। এবং আমি তো মনে করি আজকে এই স্মৃতিচারণা অনুষ্ঠান একই হিসাবে হাজীগঞ্জ শহর সহ হাজীগঞ্জ উপজেলায় সাহিত্য সংস্কৃতির অঙ্গনকে আরেকটু
বিকাশ করার একটা উপলক্ষ হিসাবে বিবেচিত হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং যারাই আজকে এই সাহিত্য সংস্কৃতি গবেষণা, বিশেষ করে মুক্ত বুদ্ধির যে চর্চাটা, মনন ঘটনের যে বিষয়টা, এই বিষয়গুলো যারা আজকে এই প্ল্যাটফর্মে আসতে চায় তাদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে আমি মনে করি। ধন্যবাদ জাকির ভাই আপনাকে। যে বিষয়টা সেটা হলো আসলে নতুন প্রজন্মকে কিন্তু আপনি একটা স্পেস দিতে হবে, জায়গা দিতে হবে, এরা যাবে কোথায়। আমরা এই নতুন প্রজন্মকে কাজ করার যে মানসিকতা সেটা আমাদের গণমাধ্যম কর্মীদেরই বেশি, যেহেতু সমকালে আমরা ডিজিটাল বিভিন্ন ধরনের পোর্টাল বা মাধ্যম রয়েছে। সেক্ষেত্রে মনিরুজ্জামান বাবলু তিনি একজন যেহেতু অনলাইন পত্রিকার এডিটর, সেই হিসাবে তিনি কাজ করছেন। আমরা যে বিষয়টি জানবো সেটা হলো মাহমুদুল বাশার স্যারের যে গবেষণাধর্মী গ্রন্থ রয়েছে সেগুলো কিভাবে আরও সাধারণ অর্থাৎ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং গণমুখী করা যায় বা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়। এই বিকাশের ক্ষেত্রে সংস্কৃতি, সাহিত্য ও সংস্কৃতি এই দুটির মধ্য দিয়ে মাহমুদুল বাশারকে আপনি কিভাবে জাগিয়ে তুলতে চান, যেমন আজকে আপনি একটি প্রোগ্রামের মধ্য দিয়ে তাকে উপস্থাপন করলেন, ঠিক তেমনিভাবে আপনার পরবর্তী ভূমিকা কি সেই সম্পর্কে একটু বলুন। ধন্যবাদ শামুক জুয়েল ভাই। আমি আসলে প্রথমত আবেগপ্লুত হয়ে ওই সময় কথা বলেছিলাম, যেখানে আমি ওইখানে কথা শেষ করতে পারিনি, আমি সেখান থেকে একটু শুরু করি, তারপর আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। যে আমাদের মাহমুদুল বাশার স্যারের কাছে আমি একদিন একটি বই, ওনার বাসায় যখন যাই, আমি একটি বই নিয়েছি, চিতলমারির এক যোগ। চিতলমারি একটা এলাকার নাম, এক যোগ, সাংবাদিক মোনাজাত উদ্দিনের লেখা, একজন চারণ সাংবাদিক, গ্রামীণ সাংবাদিক ছিলেন। তো ওনার বইটা নিয়ে আমি যেদিন নিয়েছি এদিন পড়া শেষ করেছি, কিন্তু আমি বইটি স্যারকে আর দেইনি, দিতে ভুলে গেছি আর কি। তো 1-1.5 বছর পরে স্যার আমাকে বললো, তুমি আমাকে বইটা ফেরত দাও না, এটা স্যারের মানে স্মরণ আছে। তো আমি বলছি, স্যার আমি তো পড়া শেষ করছি কিন্তু বইটা মানে দিয়ে দিছি। পরে আমি কয়েক বছর পর আমার যে বাসার যে বই সংগ্রহশালা, সেখানে দেখলাম যে বইটা আসলে আমার এখানে রয়ে গেছে। স্যারকে আমি বলেছি, স্যার বই আছে আমার কাছে, এটা তো আর আপনার তো অনেক বই, এটা তো যেহেতু এটা সাংবাদিকতা নিয়ে, আমি সাংবাদিকতা করি, আমার কাছে থাকুক। তো বইটা এখনও আছে এবং স্যারের অজস্র প্রায় 1000-এর মতো বই আমার কাছে সংগ্রহে আছে। আপনি যে প্রশ্ন তুলেছেন যে স্যারকে নিয়ে কী করণীয় যায়, যে স্যারের যে লেখাগুলা পাঠকের কাছে কিভাবে, আর স্যার নাই কিন্তু লেখাগুলা পাঠকের কাছে কিভাবে করা যায়, সেজন্য করা যায় যে ওনাকে নিয়ে আমরা যদি ওনার মৃত্যুবার্ষিকীকে ধরি বা জন্মদিনটাকে ধরি, এটাকে ধরে যদি আমরা কোনো অনুষ্ঠান করি, যে 10 জন পাঠক থাকবে, এই 10 জন পাঠক একদিন যদি একটা অনুষ্ঠান করে ওনার স্মৃতিচারণ করুক কেউ, আরেকদিন 10 জন পাঠক ওনার বই আলোচনা করবে, ওনার 10টা বই আছে, একজনে একটা টপিক্সের উপরে আলোচনা করবে, তাহলে পাঠক শুনবে। হয়তো ধৈর্যশীল হবে না, 1000 মানুষ থাকবে না, 100 মানুষ থাকবে না, কিন্তু 10 জন থাকুক যে স্যারের বই লেখাগুলো পড়ার জন্য। এভাবে বিভিন্নভাবে আয়োজন করা যায়। আর আসলে আয়োজনটা যে আমাদের যে হাজীগঞ্জ উপজেলা, এখানে আয়োজন করাটা অনেক কঠিন বিষয় হয়ে পড়ে। সেখানে রাজনীতিক একটা দিকে চলে, সংস্কৃতি আর একটা দিকে চলে, দুইটার যে পর্যন্ত এক না হবে সে পর্যন্ত আমরা আসলে এই কর্মকাণ্ডগুলো, আজকে হয়তো বাশার স্যার মারা গেছেন, স্যারা যে 7 স্টার বলেছে, স্যারা সেলিম স্যার যে বঙ্গবন্ধু পরিষদের কথা বলেছে, এভাবে আরও অনেক সংগঠন আছে, সবুজ সংঘ আছে, বনফুল আছে, আবার রাজনৈতিক বলেন শেখ রাসেল স্মৃতি সংসদ আছে। এভাবে যদি আমরা সংগঠনে হাজীগঞ্জ উপজেলাকে আজকে এই পর্যায়ে আনতে যাদের পরিশ্রম, তাদেরকে স্মরণ যদি করতে হয়, তাহলে আসলে রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মীদেরকে এক জায়গায় আসতে হবে। আমরা সেখানে একটু পিছনে আছি। তো আগামীতে যদি আমাদেরকে রাজনৈতিক নেতারা যদি সাংস্কৃতিক অঙ্গনে জাগ্রত করার জন্য পৃষ্ঠপোষকতা এগিয়ে আসেন, তাহলে শুধু মাহমুদুল বাশার না, এছাড়া এই উপজেলার আরও অনেক যারা জ্ঞানী এবং প্রজ্ঞাবান আছেন বা প্রেস ক্লাব গঠনে অবদান রেখেছেন, সাহিত্য পরিষদ গঠনে অবদান, তাদেরকেও জীবিত অবস্থাও স্মৃতিচারণ করা যায়, শুধু মারা গেলে না। অনেক ভালো ভালো প্রোগ্রাম করা যায়, কিন্তু পৃষ্ঠপোষকতার কারণে আমরা পিছিয়ে আছি। আপনার কথা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আসলে পৃষ্ঠপোষকতার অভাব, আসলে পৃষ্ঠপোষকতার অভাব এখানে বলে মনে হয় কিছু নেই, কারণ এটা বিজনেস জোন হলো, বাংলাদেশের বড় একটি বিজনেস জোন আমার কাছে মনে হয়েছে হাজীগঞ্জকে। যে বিষয়টা হলো সমস্যার ভেতর দিয়ে কিন্তু সমাধানের পথ খুঁজতে হয়, এর মাঝখান দিয়ে আমাদেরকে সমাধানের পথ খুঁজতে হবে। আপনি যেহেতু মাহমুদুল বাশারকে নিয়েই কাজ করা মানসিকতা নিয়েছেন, সেক্ষেত্রে আপনার ভূমিকাই কিন্তু বেশি থাকবে। আপনি কিভাবে ওনাকে বাঁচিয়ে রাখবেন, শিল্প সাহিত্যের মাধ্যমে কীভাবে ফুটিয়ে তুলবেন, সেই বিষয়টি আপনি দেখবেন আশা করি। আমরা চলে যাই। আমি আর একটু বলতে, স্যারকে নিয়ে আসলে আমার হঠাৎ ছিল না, 7 নভেম্বর যে স্যারের মৃত্যুবার্ষিকী, তো কালকে আমাদের সাপ্তাহিক মানব সমাজ, যে মানব সমাজ অফিসে স্যার
এই স্যারের শেষের যে 10 বছরের মনে হয় এই নিয়মিতই স্যারের মানুষ সমাজ অফিসে আসতেন, এমন কোনো সপ্তাহ নেই যে স্যার অফিসে আসেন নাই, এমন কোনো রবিবার নাই যে স্যার একটা লেখা দেন নাই। হ্যাঁ, স্যার শুধু যে এই কলাম লিখেছে তা না, স্যারকে দেখেছি আমি গত পৌরসভা নির্বাচনে মাহুল আলম লিপন ভাইকে নিয়ে যেভাবে তুলে ধরেছেন যে একজন রাজনৈতিক পরিবারের সন্তানকে পৌর মেয়র করা উচিত, সেই মেকানিজম দিয়ে যেই ওনার মেধা দিয়ে উনি তুলে ধরেছেন, জয়তু লিপন শিরোনাম করে লেখা লিখেছেন। আসলে তিনি এই শুধু যে উনি জাতীয়ভাবে লেখা নিয়ে ভাবেন নাই, উনি স্থানীয় রাজনীতিতে নেতাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনেক লিখেছেন। আবার আমরা দেখেছি নেতাদেরকে পরিবারে কেউ জামাত বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যদি স্যারে লিখে থাকেন, ইঙ্গিত দিয়ে থাকেন, তারা প্রতিবাদও করেছে, সেটা স্যারের অনেক লাঞ্ছনাও আছে সেখানে। ধন্যবাদ মনিরুজ্জামান বাবলু। আসলে ডাকাতিয়া পাড় ঘেঁষা এই অঞ্চলে কিন্তু তিনি দীর্ঘদিন অবস্থান করেছিলেন। মাহমুদুল বাশার এই অঞ্চলের মানুষ, মাটি ও মানুষের সাথে তিনি অনেকটা জড়িয়ে গিয়েছিলেন। তাদের সাথে অনেক স্মৃতি, যেমন আপনাদের সাথে স্মৃতি রয়েছে। স্যার 7 স্টার একটি কথা বলেছেন। আসলেই স্যার যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা সাহিত্যিক হিসেবে বা আমরা যারা সাহিত্য চর্চা করি তারা অনেকেই কিন্তু আমরা জানতাম না যে মাহমুদুল বাশার আসলেই কী মানুষ ছিলেন। আমরা আজকে জানতে পারলাম একজন মাহমুদুল বাশার। কি মাহমুদুল বাশার? তিনি হলেন একজন লেখক মাহমুদুল বাশার, এবং তিনি শিক্ষক মাহমুদুল বাশার, একজন সজ্জন ব্যক্তি মাহমুদুল বাশার, সাহিত্যিক মাহমুদুল বাশার। এমন মাহমুদুল বাশারের জন্ম কিন্তু দ্বিতীয়বার আর হবে না। তারপরও আমরা আশা রাখি যে এখানে মাহমুদুল বাশারকে অনুকরণ করে এই অঞ্চলে আরও বেশি সমৃদ্ধবান বা প্রজ্ঞাবান ব্যক্তি গড়ে উঠবে। আমরা প্রজন্মের কাছে সেই প্রত্যাশা করি। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তেই এসে গেছি। তো এই পর্যায়ে আমরা আজকে যে পপুলার বিডি নিউজ যে আয়োজনটি করলো, সে আয়োজন সম্পর্কে স্যার একটু। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বা আয়োজন সম্পর্কে আমার মুখ থেকে কিছু শোনার জন্য আপনি বলছেন। আসলে মনিরুজ্জামান বাবলুকে আমি অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে জানি, অত্যন্ত বিচক্ষণ, ভালো লেখালেখি করে এবং তার দূরদৃষ্টি শক্তি সম্পন্ন একজন মানুষ সে। এবং সে যে পদক্ষেপগুলো নিচ্ছে তার এই পপুলার বিডি নিউজের মাধ্যমে, এর মধ্যেই আমি দেখেছি সর্বসাধারণের মধ্যে, বিশেষ করে যারা অনলাইন পত্রিকা পড়ে অথবা ফেসবুক দেখে, তাদের মাঝে সে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। এবং আমি অবশ্যই তাকে দোয়া করি এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করি। কারণ আসলে এই প্রজন্মের একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব মনিরুজ্জামান বাবলু, এবং তার মতো আরও 10 জন ব্যক্তি যদি এভাবে এগিয়ে আসে, তাহলে ওই যে আমাদের এই প্রজন্মের কথা বললেন, এই প্রজন্মকে পরিবর্ধন করার জন্য, সংশোধন করে, মননশীল করে এই সমাজে কিছু অবদান রাখার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যে কাজটি এককভাবে বিশেষ করে হাজীগঞ্জে মনিরুজ্জামান বাবলু করে যাচ্ছে। আমি জানি না কীভাবে তার এই অর্থ সংকুলন হচ্ছে, তার এই খরচাদি আসলে সাংবাদিকতা করে তো আসে না। তা এখন আমাদের মতন যারা একটু অবস্থা সম্পন্ন ব্যক্তি আছি আমরা এই সমাজে, তাদের আসলে এই শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে আরও এগিয়ে নেওয়ার জন্য একটু হাত বাড়িয়ে দেওয়া আমি প্রয়োজন বলে মনে করি। কারণ আপনি যদি একটা সমাজে উচ্ছৃঙ্খল ব্যক্তির সংখ্যা বেড়ে যায়, তাহলে সেই সমাজে কিন্তু অগ্রগতি হয় না, সেখানে সবসময়ে একটা ক্ল্যাশ, সংঘাত, সংঘর্ষ লেগে থাকে। যেমন মানুষ কেন শিক্ষিত হবে? মানুষ শিক্ষিত হবে যেন তার এই শিক্ষার আলোয় অন্যদেরকে আলোকিত করবে এবং সমাজ আলোকিত হবে। কিন্তু আমরা যদি শুধুমাত্র অর্থ আহরণের জন্য সবাই নিজের সময়টা অপচয় করি, তাহলে আমরা অর্থ আমরা রুজি করতে পারবো, কিন্তু সেটার যে কুফল, সেটা থেকে কিন্তু আমরা সমাজকে রক্ষা করতে পারবো না। সমাজকে রক্ষা করতে পারবে শুধুমাত্র মননশীল কর্মকাণ্ড, যেটা মনিরুজ্জামান বাবলু তার পপুলার বিডি নিউজের মাধ্যমে করছে।
এককভাবে চেষ্টা করছে। আমি আশা করি এরকম আরও এই প্রজন্মের অন্য অনেকেই এইভাবে এগিয়ে আসবে। আর তার এই যে আয়োজন, মাহমুদুল বাশারের তৃতীয় মৃত্যুবার্ষিকীকে সামনে নিয়ে যে আয়োজনটা সে শুরু করেছে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। কারণ আসলে মানুষকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে একসময় দেখা যাবে যে আমাদেরও মূল্যায়ন হবে। আর যে যতটুকু অবদান সমাজের জন্য রেখে যায়, তার সেটাকে স্বীকৃতি দিতে হবে, সেটাকে স্মরণে রাখতে হবে। তবে শুধু পরবর্তী প্রজন্মের মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে যে একসময় আমি যদি না থাকি, তাহলে আমার কর্মের মাধ্যমেই আমি বেঁচে থাকব। যেমন মাহমুদুল বাশার যদি ভালো কিছু করে থাকেন, তাহলে অবশ্যই তার সে ভালো কিছুর মধ্য দিয়ে সে জীবিত থাকবেন। কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একটা কথা বলেছেন যে মানুষ বেঁচে থাকলে বদলায়, মরে গেলে পচে যায়। তাহলে এখন মানুষ পচে যাবে, তার দেহটা পচে যাবে, কিন্তু তার স্মৃতিটা থেকে যাবে তার কর্মের মধ্য দিয়ে। আর সেই কর্ম হতে হবে অবশ্যই সমাজমুখী, সেটা হতে হবে গণমুখী, মানুষের কল্যাণমুখী। আমার অনেক অর্থ আছে, তাই আমি কিন্তু গণমুখী বা কল্যাণমুখী অনেক কিছু নাও করতে পারি, বা আমার দ্বারা সেটা সম্ভব নাও হতে পারে। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে আমার তো অর্থ নেই, আমার তো টাকা নেই। কিন্তু মনিরুজ্জামান বাবলুর তো আমার তো মনে হয় না কোটি কোটি টাকা আছে, কিন্তু সে যে আয়োজন করেছে এটা তো হাজীগঞ্জের না, সারা দেশের অনেক কোটিপতির পক্ষে সম্ভব হবে না। একসময় হয়তো গিয়ে তারা যখন শেষ পর্যায়ে গিয়ে পৌঁছবে ওই কোটিপতিরা, তখন তারা হিসাব মিলাবে যে হায়, আমার এই কোটি টাকা তো স্মৃতি একদিনের জন্য টিকে থাকবে না, কিন্তু ওই মনিরুজ্জামান বাবলুদের স্মৃতি অনেক দিন টিকে থাকবে। এদের অবদানটাই সমাজকে ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আজকের এই অনুষ্ঠানে থেকে আমি মনিরুজ্জামান বাবলুর জন্য আমি আশীর্বাদ করছি, দোয়া করছি, সেই জন্য এইভাবে এই কর্মগুলোকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ স্যার, শিক্ষাবিদ মোহাম্মদ সেলিম স্যারকে। এই পর্যায়ে আমরা জানবো যে জাকির মজুমদার তিনি কিছু একজন সাংবাদিক কলামিস্ট এবং এই অঞ্চলের সাংবাদিকদের ক্ষেত্রে অত্যন্ত সমন্বয় রেখে তিনি কাজ করে থাকেন। তো সেক্ষেত্রে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জানতে চাই যে আপনি এই পপুলার বিডি নিউজকে কিভাবে দেখেন এবং এর অগ্রগতি কিভাবে আশা করেন? ধন্যবাদ। আসলে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আবার একটু মাহমুদুল বাশার স্যারের একটা বিষয়ে স্মৃতিচারণ করতে চাই। আসলে হাজীগঞ্জ প্রেস ক্লাব, এই হাজীগঞ্জকে চাঁদপুরের বাণিজ্যিক রাজধানী বলা হয়। সেই হিসেবে আসলে অনেক আগে থেকে আমি প্রথমেই বলছিলাম এই কথাটা, যে হাজীগঞ্জের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন অতটা অগ্রসমান ছিল না। মাত্র কিছুদিন বা এই যে 2 যুগ হলো বা 2 যুগের বেশি হাজীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠা হলো 1996 সালের 15ই মে। এই প্রেস ক্লাব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন অধ্যাপক মাহমুদুল বাশার, এবং তিনি হাজীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি। ওই সময়ে আমাদের এই অধ্যাপক মোহাম্মদ সেলিম স্যার, তারপরে নুরবি ইচ্ছি স্যার, আমাদের মাহমুদ আলম চুন্নু ভাই, আলিয়াস আব্দুল্লাল ভাই, হাজীগঞ্জ মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারি, ওনাদের সমন্বয়ে আমাদের মতন তরুণদেরকে নিয়ে হাজীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠা হয় এবং এই প্রেস ক্লাবের পথ চলা শুরু হয়। ঠিক একইভাবেই আমরা ওই প্রেস ক্লাবকে ঘিরে হাজীগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মতন একটি প্রতিষ্ঠান হাজীগঞ্জে গোড়াপত্তন ঘটে। তারপরে হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের জন্ম হয়। এইভাবেই হাজীগঞ্জের আপনার সাংস্কৃতিক অঙ্গনটা দিন দিন বৃদ্ধি পায়। সেটাকে আজকে মনিরুজ্জামান বাবলু একটি যে ডিজিটাল প্ল্যাটফর্মের এখন জোয়ার চলতেছে, বলতে গেলে এখন এটাই হলো যে বড় মাধ্যম, সেই মাধ্যমের মাধ্যমেও আজকে আপনার আমাদের সাহিত্য সংস্কৃতি অঙ্গনকে যেভাবে বিকাশ করতেছেন, এই জন্য আমি মনিরুজ্জামান বাবলুর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি মাহমুদুল বাশার স্যারের আরেকটি বিষয় আমি বলবো, সম্ভবত 2013 কি 14 তখন বাংলাদেশে রাজনীতির খুব উত্তাল একটা মুহূর্ত। ওই সময়ে একদিন দেখলাম উনি যুগান্তর থেকে বের হয়ে যাচ্ছেন,
আমি পিছন থেকে আমার কাছে মনে হয়েছে যে যত মাহমুদুল বাসার স্যার, এবং স্যার খুব সন্তর্পণে হেঁটে যাচ্ছেন, মানে ওনার চলার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে পিছন থেকেই মনে হয়েছে যে কোনো একটা হতাশা কাজ করতেছে। আমি দৌড়াই গেলাম, গিয়ে স্যারকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে স্যার বলল, জাকির তুমি এখানে আসছো এটা আমি জানি, কিন্তু আসলে তোমার সাথে দেখা করবো যে ওই মানে ধরনের মানসিকতায় আমার মুহূর্তে ছিল না। তো স্যার এই কথা শেষ না করতে আমি স্যারকে বললাম, স্যার অনেকদিন হলো আপনার লেখা আমি যুগান্তরে পাই না, কারণ কি? তখন স্যার বলল যে আসলে দীর্ঘদিন আমার যেই অধ্যয়ন, আমার যেই গবেষণা, আমার লেখার যেই গতি, এখন আমার ওই মাপের লেখা এই মুহূর্তে যুগান্তর ছাপতে চায় না। তারা আমাকে বলতেছে যে আপনি সরকার বিরোধী বা কিছু আমাদেরকে দেন, এটা আমরা ইয়ে করি। তা আমি কিভাবে এখন এই মুহূর্তে সরকার বিরোধী কোনো লেখা দিতে পারি? তুমি ভালো, আমি একজন মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, আওয়ামী লীগ আমার রক্ত মাংসে আছে, আমি এইভাবেই লেখালেখি করি। তাই বললাম, স্যার পাবলিক পারসেপশন মাঝে মাঝে কিছু বিষয় দেখা দেয়, ওর উপরেই সংবাদ মাধ্যমগুলো তাদের নীতি সাজায়। সম্ভবত এই কারণেই আপনার লেখাগুলো এখন ছাপতেছে না। সমস্যা নাই, যে কোনো মুহূর্তে আবার মানে আজকের যে প্রেক্ষাপট, পটভূমি, সেটা হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। তো স্যার আমার এই কথাটা শোনার পরে উনি আশাবাদী হলেন এবং উনি আবারও লেখা দিলেন, এবং ওনার মতোই করে উনি ওনার লেখা দিলেন। তা আমি আবার আমাদের তখন যুগান্তরের আপনার এডিটোরিয়াল বিভাগের প্রধান ছিলেন আসিফ রশিদ, তারপরে ওনার ডেপুটি ছিলেন মাহবুব কামাল, ওনাদের সাথে কথা বললাম যে স্যার তো অনেক ভালো লেখেন, স্যারের লেখারও তো কিছু পাঠক আছে, আমার মনে হয় স্যারের লেখাগুলো একটু কন্টিনিউ করা উচিত। তখন দেখলাম যে কত 1 মাস 1.5 মাস পরে আবার স্যারের লেখা আসা শুরু হইলো। তখন স্যার আমারে ফোন করে বললো যে জাকির তোমাকে ধন্যবাদ। তো এই মনে হয় স্যারের সাথে আমার সর্বশেষ দেখা। এরপরে আসলে আমি আর স্যারকে দেখিনি। তো স্যারের মৃত্যুর সংবাদ আমি খুবই হতাশ হয়েছি। আসলে স্যার একজন অনুকরণীয় এবং অনুসরণীয় লোক ছিলেন। তো যাক, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে স্যারকে স্মরণ করতে পেরে আমি নিজেও মনে করি যে কিছুটা হলেও দায় এড়াতে পেরেছি, স্যারকে স্মরণ করতে পেরেছি। আর হাজীগঞ্জের আজকের এই প্রেক্ষাপটে এই ডিজিটাল প্ল্যাটফর্মে একটা আইপিটিভি সিস্টেম যেভাবে নুরুজ্জামান ভাবলু তার মেধা শ্রম দিয়ে শুরু করেছেন, এটাকে স্বাগত জানাই। আশা করি হাজীগঞ্জের যারা গণমাধ্যম বান্ধব এবং ধনাঢ্য, তারা হাজীগঞ্জের সাথেই এই প্রতিষ্ঠানটিকে পৃষ্ঠপোষকতা দেবেন এবং আমাদের তরুণ প্রজন্মকে সাহিত্য, সংস্কৃতি এবং মননশীলভাবে গঠন করার জন্য এই আপনার পপুলার বিডি নিউজকে পৃষ্ঠপোষকতা দিবেন, সেই প্রত্যাশা আমি রাখছি। ধন্যবাদ জাকির মজুমদার ভাইকে। আমরা সর্বশেষ আমাদের অতিথি মনিরুজ্জামান বাবলু, তিনি এই পত্রিকারই এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আপনার কাছে জানতে চাই যে মাহমুদুল বাশার সম্পর্কে, আমরা সাহিত্যশিল্পী মাহমুদুল বাশার সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তিনি নেই, তিনি কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তো যে বিষয়টি সেটা হলো, আপনি অনেক বিষয় আসে বলেছেন যে কিভাবে আপনি আপনার স্বপ্ন এবং সম্ভাবনা দেখছেন। আমরা সর্বশেষ আমরা জানবো আপনার স্বপ্ন সম্ভাবনার দিকটি কি। আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেক্ষেত্রে আজকে সেলিম স্যার আমাকে নিয়ে, পপুলার বিডি নিউজকে নিয়ে যে অনেক কথা বলেছেন, আসলে স্যার হয়তো আমার বেলায় বেশি বলেছেন, আমি এটাই মনে করব। তবে স্যারদের দোয়া সবসময় আমরা কামনা করি এবং popularBDnews.com যে আমরা আসলে সৃষ্টি ডিজিটাল যেই মাধ্যম জাকির ভাই বলেছেন, আমরা চেষ্টা করছি মানুষের যেন সাধারণ মানুষের খবরগুলো যেন আমরা বেশি আনতে পারি, সেই চেষ্টা। আমরা প্রতি সপ্তাহে একটি মানবিক খবর দিয়ে থাকি এবং আমরা আগামীকাল থেকে আমাদের হাজীগঞ্জ উপজেলার যারা গান পরিবেশন করেন, কণ্ঠশিল্পী আছেন, তাদের একক সাক্ষাৎকার অনুষ্ঠান যাচ্ছে, নিবৃত্তে গানের কারিগর অনুষ্ঠান যাবে। এভাবে আসলে আমি বিভিন্ন প্রোগ্রাম চালু করার চেষ্টা করছি। সেখানে আমাদের এই পপুলার বিডি নিউজ পরিবারের আমাদের রয়েছেন 8 জন পরিচালক রয়েছেন। আমরা
চেষ্টা করব যে হাজীগঞ্জে ভালো কিছু তৈরি করার জন্য, এবং যারা তরুণ আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আসলে মূলত আমাদের কাজ। আর মাহমুদুল বাশার স্যারকে নিয়ে স্বপ্ন দেখা হলো, ওনার যে বইগুলো আছে, হাজীগঞ্জ উপজেলায় সবচেয়ে বড় ব্যর্থতা হলো পাঠাগার নেই। প্রথম শ্রেণীর পৌরসভায় পাঠাগার থাকা খুবই প্রয়োজন, এবং প্রথম শ্রেণীর পৌরসভা পাঠাগার না দেখালে অনুমোদনও হয় না, পৌর পাঠাগার। সেটা মনে আছে একটা জায়গায়, তাও মানে একটা আবদ্ধ জায়গায় মডেল কলেজে, সেখানে দেখিয়ে পুরো পাঠাগার দেখানো হচ্ছে, আসলে এটা মডেল কলেজের এরকম। তো আমরা আশা করব যে আগামীতে হাজীগঞ্জ পৌরসভা একটি পাঠাগার হোক, এবং আমরা যেন সেখানে আড্ডা দিতে পারি, বই পড়তে পারি, বা নতুনরা উৎসাহ পায়। আমি সেক্ষেত্রে পপুলার বিডি নিউজের পাশাপাশি আমরা পপুলার পাঠাগার নামেও একটি সাইড কর্নার করেছি। আমার এই স্বপ্ন আছে স্যারের বইগুলি, এবং পাশাপাশি যে কেউ আমাদের পাঠাগারে বই দিতে পারবে। এবং আমার পাঠাগারের এই নিয়মাবলীগুলো হলো 4টা থেকে রাত 8টা পর্যন্ত এসে বই এবং দৈনিক পত্রিকাগুলো পড়তে পারবে। এখানে বাংলা ইংরেজি সব ব্যবস্থায় থাকবে, এবং তারা বই নিয়ে আবার বই দিতে পারবে, কোনো এন্ট্রি ফি লাগবে না, কিন্তু নির্দিষ্ট টাইমে বই দিতে হবে। এভাবে একটা পাঠাগার ছোট পরিসরে হলো আমি চালু করতে যাচ্ছি। এখন আনুষ্ঠানিক আমরা কোনো উদ্বোধন করিনি, শীঘ্রই আমরা পপুলার পাঠাগারের কার্যক্রম হাতে নেব, সেই প্রত্যাশা। আর পাঠাগার যতদিন থাকবে হাজীগঞ্জে, ততদিন মাহমুদুল বাশার থাকবে, ততদিন সেলিম স্যার থাকবে, ততদিন জাকির ভাই থাকবে। এভাবে আমি আসলে দুইজনের কথা বলেছি, কারণ এই সাহিত্য এবং প্রেস ক্লাব, হাজীগঞ্জের যে সামাজিক সংগঠন, এইভাবে অন্তত 50-60 জন নিরলসভাবে আজকে এই প্রায় 30 বছর ধরে বিচরণ করে আসছেন। ওনাদের নাম বলে শেষ করা যাবে না। সকলের প্রতি এই কৃতজ্ঞ, এবং সবার মঙ্গল কামনা করি। সে সাথে আপনারাও আজকে আপনি আমাদের শিল্পকাহন অনুষ্ঠানের যাত্রা শুরু করেছেন। আমাদের এই শিল্পকাহন অনুষ্ঠানটি নিয়মিত আপনি উপস্থাপনা করবেন। আমরা আপনার মাধ্যমেও আমরা চাচ্ছি আমাদের পপুলারের একটা জাগ্রত হোক, সেই প্রত্যাশায় আজকে আমার এদের পপুলার স্টুডিওতে আসায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রয়াত সাহিত্যশিল্পী মাহমুদুল বাশার সম্পর্কে। আমরা অজানা অনেক তথ্য জানলাম। আমরা আশা করি ওনাকে অনুকরণ করব, এবং তরুণ প্রজন্ম যারা কিশোর কিশোরী রয়েছে এবং যারা বেড়ে উঠছে, তারা সাহিত্য ও সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত হয়ে জীবনকে সুন্দর, মনন ও কাঠামোগত দিক থেকে অনেক বেশি বেগবান করে তুলবে, সেই প্রত্যাশা রাখছি। আজকে আমি ধন্যবাদ, আজকে যারা অতিথি হিসেবে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, জাকির মজুমদার ভাই এবং আমার শ্রদ্ধেয় মোহাম্মদ সেলিম স্যার, দুজনকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যে আপনারা আগামীতেও আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে আরও বেশি অনুষ্ঠানকে প্রাঞ্জল করে তুলবেন। আর এখানে যে এডিটর রয়েছেন মনিরুজ্জামান বাবলি, আপনি এই অনুষ্ঠানকে আরও কিভাবে সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে তৃণমূলের মানুষকে কিভাবে উৎসাহ দিয়ে কিভাবে এদেরকে গণমুখী এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টি আপনি কাজ করছেন এবং করে যাবেন। আপনাদেরকে আজকের অতিথি মহোদয়গণ, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিল্প কাহনের পক্ষ থেকে আমি উপস্থাপনায় ছিলাম শাহমুখ জুয়েল। ধন্যবাদ আপনাদের। স্বাস্থ্যসেবায় আলহাজ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ একরামুল হক পাটোয়ারির ইসলামিয়া হোমিও হল, চেম্বার হাজীগঞ্জ পশ্চিম বাজার, মেইন রোডের দক্ষিণ পাশে, হাজীগঞ্জ চাঁদপুর। দ্বিতীয় শাখা 70 বছরের পুরাতন প্রতিষ্ঠান, সুজাতপুর বাজার, মসজিদ সংলগ্ন, মতলব উত্তর, চাঁদপুর।